সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকাল, বললেন ইসি সচিব। সংস্কার শব্দের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়, মন্তব্য মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচন এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে, জানিয়েছেন জামায়াত নেতা সেলিম উদ্দিন। ডাকসুতে কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলের, কেন্দ্র বাড়ানোর দাবি ছাত্রদলের। আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইব্যুনালে অশ্রুসিক্ত বাবা। কমিটি প্রত্যাখ্যান, স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা চাওয়া সহ 5 দাবি প্রকৌশল শিক্ষার্থীদের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। ডিএমপির ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম। প্রীতির হ্যাটট্রিকে নেপালকে বিধ্বস্ত করল বাংলাদেশ। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সচিব সাংবাদিকদের একথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমরা যে রোডম্যাপ করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদের জানাবো। আমি ঢাকার বাইরে থাকায় একটু পিছিয়ে পড়েছি, এটা আমার টেবিলে আছে। আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করুন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব আজ এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে কমিশন। এখন যে কোনো সময় নির্বাচনের এই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে একজন নির্বাচন কমিশনার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসির পক্ষ থেকে ইতোমধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি এবং নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা বিষয়গুলো তুলে ধরা হয়েছে রোডম্যাপে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আজ কিছু রাজনৈতিক দল বা মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল বা ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে যার সঙ্গে মানুষ পরিচিত নয়। সংস্কার শব্দটার সঙ্গেই তো আমাদের সাধারণ মানুষ পরিচিত না। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা PR পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল হুমকি দিচ্ছেন। সংখ্যানুপাতিক বা PR পদ্ধতি মানুষ বুঝবে না, এটা বুঝতে সময় লাগবে, তবে এটা খুবই কঠিন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে, নষ্ট করেছে, মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনোদিন রাজনীতিতে হতাশ হইনি, সবসময় সবাইকে সাহস দিয়েছি। ইদানিং মাঝে মাঝে হতাশার ছায়া লক্ষ্য করি। বলবেন কেন? যেদিকে তাকাই সেখানেই দেখি দেশের বেশিরভাগ মানুষই নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। কোনো অফিস আদালতে যেতে পারবেন না। আগেই বলেছি, আগে ঘুষ দেয়া লাগতো 1 লাখ, এখন 5 লাখ দিতে হয়। মির্জা ফখরুল বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে গণতন্ত্রে যেতে সংস্কারের মধ্যে নির্বাচনের একটা তারিখও ঘোষণা হয়েছে। আমরা একসাথে যারা আন্দোলন করেছি সবাই মিলে সংস্কারের 31 দফা দিয়েছি। সংস্কারের সবগুলোই ওখানে আছে। সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকেই আছি, কারণ আমরা উপলব্ধি করেছিলাম বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সংস্কার করার জন্য সব রকম সহযোগিতা সংস্কার কমিশন এবং অন্তর্বর্তী সরকারকে করেছি। কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকার জনগণকে সুষ্ঠু নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। তারা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার সাহস পাচ্ছেন না। মঙ্গলবার রাজধানীর পল্লবীর স্থানীয় একটি মিলনায়তনে ঢাকা 16 আসনে ভোট কেন্দ্রে পরিচালক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমউদ্দিন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। তারা দেশ ও জাতির এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল বিজয় নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। ফলে তারা এখন কালো শক্তিতে পরিণত হতে চলেছে। এরা আগামীতে যেনতেনভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হবে না। এদেশের মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না। নির্বাচনী কেন্দ্র জবরদখলের চেষ্টা করলে জুলাই বিপ্লবীরা জনগণকে সাথে নিয়ে তা সফলভাবে প্রতিহত করবে। এ জামায়াত নেতা বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে করা অঙ্গীকার অবশ্যই রক্ষা করতে হবে। কোনো বিশেষ গোষ্ঠীর অঙ্গুলি হেলনে নির্বাচন অনুষ্ঠান বা সরকার পরিচালনা করলে চলবে না। সবকিছু করতে হবে জুলাই বিপ্লবের চেতনার আলোকে। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্র দখল, নমিনেশন কেনাবেচা ও কালো টাকা বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। প্রয়োজনে অধ্যাদেশ জারি বা গণভোটের মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। সনাতনী পদ্ধতিতে ভোট ডাকাতির নির্বাচন জনগণ কখনোই মেনে নেবে না। এ সময় আগামী নির্বাচনে গণরায় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য পোলিং এজেন্ট সহ কেন্দ্রে দায়িত্বশীলদের ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আসন্ন ডাকসু নির্বাচনে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস.এম. ফরহাদ এ অভিযোগ করেন। এস.এম. ফরহাদ বলেন, আমরা আচরণবিধি মেনে ফেস্টুন লাগিয়েছিলাম, কিন্তু রাত ১টার সময় নির্বাচন কমিশনের কাছ থেকে হঠাৎ নির্দেশ আসে সব ব্যানার সরিয়ে নিতে হবে। অথচ বিভিন্ন হলে কমল মেডি এইডের নামে খিচুড়ি পার্টির আয়োজন করা হয়েছে। পরে আবার নোটিশ দিয়ে বলা হলো খাবার নিয়ে প্রচারণা করা যাবে না। এমনকি ওই সংগঠন শুক্রবার জুমার নামাজের পর সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও কমিশন বলছে এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ ওরা কিছু করলে সমস্যা নেই, আমরা করলেই ওপর থেকে নির্দেশ আসে। তিনি আরও অভিযোগ করেন, তাদের ব্যানারে থাকা নারী প্রার্থীদের ছবি বিকৃত করা হয়েছে, যা হিজাব ফোবিয়ার বহিঃপ্রকাশ। লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রশাসন ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন ফরহাদ। এ সময় প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, একটি সুষ্ঠু ও আস্থার নির্বাচন নিশ্চিত করতে হলে লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনকে ফেভার দিচ্ছে। শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুল বিতরণের পর রাতারাতি গায়েবী নোটিশ জারি হচ্ছে। আমরা আশঙ্কা করছি শিগগিরই নোটিশ আসবে যাতে ফুলও বিতরণ করা না যায়। তিনি আরও বলেন, ফেস্টুন লাগানোর অনুমতি পেয়েও আমাদের রাতের বেলা নোটিশ দিয়ে সেগুলো সরাতে বাধ্য করা হয়েছে। এসব সিদ্ধান্ত আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া হচ্ছে এবং সবই একটি সংগঠনের পক্ষে যাচ্ছে। অন্যদিকে আসন্ন ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে প্যানেলটি। এ সময় মাত্র 8টি কেন্দ্রে প্রায় 40,000 শিক্ষার্থীর ভোট গ্রহণ সম্ভব নয় বলে অভিযোগ করেন তারা। বিকেল 3:30টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানায় ছাত্রদল প্যানেল। বৈঠক শেষে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়ে একটি স্মারকলিপি ও চিঠি দিয়েছি। 40,000 শিক্ষার্থীর ভোট নিতে মাত্র 8টি কেন্দ্র রাখা প্রায় অসম্ভব। প্রতিজন ভোটারকে 41টি ভোট দিতে হয়। এতে একজন ভোটারের অন্তত 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এ অবস্থায় সীমিত সংখ্যক কেন্দ্রে সব শিক্ষার্থী ভোট দিতে পারবে কিনা তা নিয়ে শঙ্কিত আমরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর আবু সাঈদকে গুলি করার 2টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত আবু সাঈদের বাবা মকবুল হোসেন মনিটরে ছেলেকে গুলির দৃশ্যের ভিডিও দেখে বারবার চোখ মুছছিলেন। এরপর প্রসিকিউশনের আবেদনে আগামীকাল বৃহস্পতিবার এই মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত 30 জুলাই প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলায় অভিযোগ গঠনের প্রার্থনা করেন।
অন্যদিকে আসামি পক্ষের অভিযোগ থেকে অব্যাহতি চাওয়া হয়। এরপর গত 6 আগস্ট ট্রাইব্যুনাল এই মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য 27 আগস্ট দিন ধার্য করেন। এই মামলার যে 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয় তাদের মধ্যে গ্রেফতার 6 জন আজ ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির ছিলেন। প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফার দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রাজধানীর কন্টিনেন্টাল হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ একথা জানান। এ সময় তিনি 5টি দাবি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে ওই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। তিনি বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি থাকায় আমরা সেটিকে প্রত্যাখ্যান করলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের নিয়ে কমিটি সংস্কার করতে হবে। পেশ করা 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, আদিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা হাসানকে আজকেই এর নিশ্চয়তা প্রদান করতে হবে। এর আগে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে বুয়েটের শিক্ষার্থীরা রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একই সঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও 3টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পুনরায় শুনানি শুরু হবে 21 অক্টোবর। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে এ অনুমতি দেন। এর আগে শুনানি শুরুতে প্রধান বিচারপতি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটা বারবার বিঘ্নিত না হয়। 2011 সালের 10 মে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13শ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে এ রায় ঘোষণা করা হয়। পরে গত বছরের অক্টোবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন। এর আগে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রায় পুনর্বিবেচনার আবেদন করেন। অন্য 4 জন হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবায়েরুল হক ভুইয়া ও জাহারা রহমান। এছাড়া গত বছরের 23 অক্টোবর বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারও আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন। 1996 সালে সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ সহ কয়েকজন 1998 সালে হাইকোর্টে রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে। পরে বিশেষ বেঞ্চে চূড়ান্ত শুনানি শেষে 2004 সালের 4 আগস্ট রায় ঘোষণা করা হয়। সেই রায়ে সংবিধানের 13শ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয়। 1996 সালের ওই সংশোধনী সংবিধান সম্মত। পাশাপাশি ওই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করার অনুমতিও দেওয়া হয়। 2008 সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনে 2/3 বেশি আসন জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তবে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল আলমকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে পদায়ন করা হয়েছে। শফিকুল ইসলাম পুলিশের 18তম বিসিএস ব্যাচের সদস্য। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। 4.5 মাস ধরে ডিবি প্রধানের পদটি শূন্য ছিল। গত 12 এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি করা হয়েছিল। এরপর থেকে একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে ছিলেন। সাফ অনূর্ধ্ব 17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে পাত্তাই দিল না বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে হিমালয় কন্যাদের 4-1 গোলে বিধ্বস্ত করেছে তারা। বাংলাদেশের বড় জয়ের দিনে হ্যাট্রিক করেছেন সৌরভী আকন্দ প্রীতি।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ জুড়ে নেপালের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। তাদের দারুণ সব আক্রমণে অনেকটা দিশেহারা ছিল নেপাল। তাদের জালে দুই অর্ধে সমান দুইবার করে বল পাঠায় বাংলাদেশ। ফিনিশিংয়ের ব্যর্থতার কারণে জয়ের ব্যবধান আরও বড় করতে পারেনি দলটি। প্রথম গোলের জন্য ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। মাঠের ডান দিক দিয়ে একক নৈপুণ্যে বল নিয়ে এগিয়ে মাটি কামড়ানো কোনাকুনি শটে নেপাল গোলরক্ষককে পরাস্ত করেন ফরওয়ার্ড থুইনুয়ে মারমা। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান বাড়ান প্রীতি। 2 মিনিটের মাথায় একটি গোলের শোধ দেয় নেপাল। বাংলাদেশের রক্ষণের খেলোয়াড়দের গা ছাড়া মনোভাবের সুযোগ নিয়ে জাল কাঁপিয়ে দেন ভূমিকা। 2-1 গোলে এগিয়ে থাকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। ৭১ মিনিটে স্কোর লাইন 3-1 করেন প্রীতি। কর্নার থেকে উড়ে আসা বলকে পা ছুঁয়ে জালে পাঠান তিনি। 16 মিনিট পর দলের হয়ে শেষ গোলটি করেন প্রীতি। ডান দিক দিয়ে এক সতীর্থের বাড়ানো বলে ঠিকানা খুঁজে নেন বদলি হিসেবে নামা এই ফরওয়ার্ড। সেই সঙ্গে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। বিপরীতে এই অর্ধে একবারও বাংলাদেশের জাল কাঁপাতে পারেনি নেপাল। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।